এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থীরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সুপার সাজেশন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগতম। এই ক্লাসে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সৃজনশীল অংশ নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অংশীদারি ব্যবসায়ের হিসাব থেকে দেখব। এই অধ্যায়ের প্রয়োজনীয় জ্ঞানমূলক বা সহজমান প্রশ্নগুলো হচ্ছে উত্তোলনের সুদ নির্ণয়, নগদ উত্তোলনের সুদ, মূলধনের সুদ, ঋণের সুদ, চলতি হিসাবের সুদ। ঋণের সুদের জাবেদা অথবা বেতন সংক্রান্ত জাবেদা, মোট উত্তোলন, কমিশন, বন্টনযোগ্য মুনাফা, ঋণ হিসাব প্রস্তুত করতে বলা হতে পারে। ক নম্বরে প্রারম্ভিক মূলধন, বার্ষিক উত্তোলন বা মোট উত্তোলন, উত্তোলনের সুদের হার নির্ণয়, বার্ষিক বেতনও কারবার কত টাকা বেতন বাবদ বহন করবে। এই ধরনের প্রশ্নগুলো জ্ঞানমূলক প্রশ্নে থাকতে পারে এই অধ্যায় হতে। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে সৃজনশীল প্রশ্নগুলো আমরা সলভ করে দেখব। এখানে 4 ধরনের ম্যাথ রয়েছে, সবগুলো টাইপ হতে কমপক্ষে 2টি করে আমরা ম্যাথ করে দেখব। বাকি ম্যাথগুলো আমরা উত্তর মেডিজি সহ মিলিয়ে দেখব। তো এখানে 23 সাল থেকে আমি 4টা প্রশ্ন দিয়েছি। কলেজের কিছু প্রশ্ন রয়েছে। কলেজের প্রশ্নগুলো হচ্ছে 23 সালের টেস্ট পেপারে যে কলেজের প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে হতে রাজক উত্তরা মডেল কলেজের 4 নম্বর, বিকারুন্নিসার 3 নম্বর। 2022 সালের কয়েকটি প্রশ্ন এখানে দেওয়া আছে। ঢাকা বোর্ড 3, এটা হচ্ছে কমিশন সংক্রান্ত ম্যাথ। আর ময়মনসিংহ বোর্ড 4, যৌথ নিশ্চয়তা সংক্রান্ত ম্যাথ। এই ধরনের ম্যাথগুলোও বেশিরভাগ দিয়ে থাকে। বিগত সেশনে এই ধরনের ম্যাথ তেমন একটা আসে নাই, তো যেহেতু 23-এ আসে নাই, 24-এ আসার সম্ভাবনা অনেক বেশি। তো লাভ লোকসান সমন্বয় বা সমন্বিত মূলধন সংক্রান্ত ম্যাথ থেকে তোমরা এই 2টা ম্যাথ অবশ্যই করে দেখবা। আর একটা পুনঃসমন্বিত মূলধনের একটা ম্যাথ দিয়েছি এখানে। কলেজের 2023 সালের কলেজ হতে ঢাকা রেসিডেন্সিয়াল কলেজের 6 নম্বর যে ম্যাথটি রয়েছে সেটি একটু করে দেখবা। সমন্বিত মূলধন আর পুনঃসমন্বিত মূলধনের মধ্যে পার্থক্য হচ্ছে সমন্বিত মূলধন আর পুনঃসমন্বিত মূলধনের অঙ্ক প্রায় সেম। পুনঃসমন্বিততে সিডি ব্যালেন্স আমরা যে সিডিটা করি, সিডিটাকে আবার পরবর্তীতে বিডি করি, সেটা ফিক্সড করে দেওয়া থাকে, অর্থাৎ সমাপনী মূলধনটা নির্ধারিত করে দেওয়া থাকে। আর সমন্বিত মূলধনের ম্যাথে সমাপনী মূলধন নির্ধারিত দেওয়া থাকে না। আমরা সমাপনীতে সিডি করার পরে যেটা পাই সেটাই হচ্ছে আমরা বিডি করে ফেলি। কিন্তু এই পুনঃসমন্বিত মূলধনে সিডিটা ফিক্সড করে করতে হবে যদি অঙ্কে নির্দিষ্ট পরিমাণ একটা মূলধন ধার্য করা থাকে। তো শুধু ওই মূলধনটাই কি পার্থক্য, অর্থাৎ দ্বিতীয় টাইপ এবং তৃতীয় টাইপের মধ্যে শুধু একটা লাইন পার্থক্য, যেখানে আমরা এই নিয়মে দ্বিতীয় নিয়মে সিডিটা ক্রেডিট পাশের যে ব্যালেন্সটা থাকে তার থেকে ডেবিট ব্যালেন্সগুলো বাদ দেওয়ার পরে মূলধন হিসাবে আমরা সিডিটা নির্ণয় করব। কিন্তু এখানে এই ধরনের ম্যাথে সিডিটা মূলধনকে আমাকে লভ্যাংশের অনুপাত অনুযায়ী ভাগ করে সিডিটা আগে থেকেই আমাকে করতে হবে। এগুলো হচ্ছে পুনঃসমন্বিত মূলধনের অঙ্ক, যেখানে মূলধনটা সমাপনী মূলধনটা আগে থেকেই কি থাকে, নির্ধারিত থাকে। টাইপ 4-এ চলতি হিসাব। তো এই সেশনের টেস্ট পরীক্ষার বিভিন্ন ভালো কলেজগুলোর প্রশ্ন অ্যানালাইসিস করে আমি যেটা পেয়েছি, চলতি হিসাব থেকে বেশি ম্যাথ এসেছে। বিশেষ করে চট্টগ্রাম বোর্ডে চলতি হিসাব থেকে এবারে ম্যাথ আসতে পারে। গতবারে যেহেতু চলতি হিসাব থেকে দেয়নি, স্বাভাবিক এই যে লাভ লোকসান সমন্বয় এবং সমন্বিত মূলধন থেকে ম্যাথ দিয়েছিল, এবারে যদি 2টা ম্যাথ আসে তাহলে একটা লাভ লোকসান আবন্টনও মূলধন থেকে আসবে আর একটা চলতি হিসাব থেকে আসবে। চলতি হিসাবে অনেক ধরনের ম্যাথ রয়েছে, তোমরা এই বোর্ড থেকে 2টা করলে কলেজ থেকে একটা একটা করে ম্যাথগুলো করে দেখবা। তো এই চ্যাপ্টারটাকে তোমরা স্কিপ করতে পারবে না। প্রত্যেক বোর্ডের জন্য এই চ্যাপ্টারটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের আর্থিক বিবরণীর পরে যদি কোনো চ্যাপ্টার থেকে 2টি প্রশ্ন হয় সেটি হচ্ছে এই চ্যাপ্টারটি। যদি প্রশ্ন একটু সহজ করতে চায় তখন এই চ্যাপ্টার থেকে একটি দিয়ে অন্যান্য কিছু চ্যাপ্টার থেকে 2টি করে ম্যাথ দিতে পারে। তাহলে এখানে দেখবা যে বেশিরভাগ অনেক সময় ষষ্ঠ অধ্যায় থেকে 2টা ম্যাথ দিয়ে দেয়, অষ্টম অধ্যায় থেকে 2টা ম্যাথ দিয়ে দেয়, বা সপ্তম অধ্যায় থেকে 2টা ম্যাথ দিয়ে দেয়। এমনি বিশেষত বড় চ্যাপ্টার হচ্ছে দ্বিতীয় অধ্যায় এবং সপ্তম অধ্যায়। এই অধ্যায়গুলো থেকে 2টা বাধ্যতামূলক, কিন্তু প্রশ্ন যদি একটু সহজ হয় সপ্তম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে একটা করে দিয়ে অন্যান্য চ্যাপ্টারগুলো থেকে 2টা করে ম্যাথ আসতে পারে। অথবা চতুর্থ অধ্যায় থেকে অনেক সময় এই চ্যাপ্টার থেকে যদি একটা দেয়, চতুর্থ অধ্যায় থেকে 2টা ম্যাথ আসতে পারে। তাহলে এখানে তোমরা সহজেই একটার বেশি চ্যাপ্টার স্কিপ করবা না, কারণ এখানে চ্যাপ্টার কম 6টা চ্যাপ্টার, কিন্তু এক চ্যাপ্টার থেকে 1-এর অধিক বেশিরভাগ চ্যাপ্টার থেকে কি ম্যাথ দিয়ে দিতে পারে। তো এখন এমন একটা চ্যাপ্টার তুমি স্কিপ করছো যেটা থেকে পরীক্ষায় গিয়ে দেখতেছো 2টা ম্যাথ দিয়ে দিছে, আর তুমি যে চ্যাপ্টারটা করছো এটাও ভালোভাবে করো না। সেজন্য আমার অনুরোধ থাকবে
যে চ্যাপ্টারটা তুমি করো সেটা সকল টাইপের ম্যাথ তোমাকে করে দেখতে হবে, তাহলে ওই চ্যাপ্টার থেকে যাতে পরীক্ষার হলে গিয়ে তুমি আনসার করতে পারো, যেভাবে আসবে আসুক। এখানে টেস্ট পেপারের 23-এর প্রশ্নগুলো যদি দেখো এবং টপ 10 কলেজের ভালো যে কলেজগুলো রয়েছে বাংলাদেশের, ওই কলেজগুলোর প্রশ্ন যদি অ্যানালাইসিস করে তুমি প্র্যাকটিস করে যাও, অবশ্যই তোমার মনে হবে যে না প্রশ্নটা তুমিই করছো অথবা তোমার সাজেশন থেকেই কমন এসেছে। এবার আসো চতুর্থ অধ্যায়, এখান থেকে সবাই আনসার করবে। যৌথ মূলধনী কোম্পানির মূলধন, শেয়ার ইস্যুর যে ম্যাথগুলো রয়েছে এখান থেকে আমরা জ্ঞানমূলক প্রশ্নের জন্য সিলেক্ট করেছি শেয়ার প্রতি অবহার, শেয়ার প্রতি বাট্টা, শেয়ার প্রতি উনহার। অবহার, বাট্টা, উনহার একই কথা। শেয়ার প্রতি অধিহার বা শেয়ার প্রতি প্রিমিয়াম, অধিহার বা প্রিমিয়াম একই কাজ। সংরক্ষিত শেয়ার বা জমাকৃত শেয়ার, ধরো তুমি সরকার থেকে অনুমতি নিছো 30,000 শেয়ার বিক্রয় করার জন্য, কিন্তু আপাতত ইস্যু করছো 20,000, 10,000 তুমি বিক্রয় করনি বা ইস্যু করনি, 10,000 হচ্ছে সংরক্ষিত শেয়ার। আর এটাকে শেয়ার প্রতি সঠিক মূল্য দ্বারা গুণ করলে তখন সংরক্ষিত শেয়ার মূলধন পাওয়া যাবে। তাহলে সংরক্ষিত শেয়ার, জমাকৃত শেয়ার, অবলিকৃত শেয়ার, অবন্টিত শেয়ার, রক্ষিত শেয়ার, অইস্যুকৃত শেয়ার সবগুলো একই কথা। শেয়ার অবহার, অধিহার, মোট শেয়ার অবহার বা অধিহার। শুধু শেয়ার অবহার বা অধিহার বললে আমরা মোট শেয়ার অধিহার বা অবহার নির্ণয় করব, ঠিক আছে। আর শেয়ার প্রতি অধিহার বললে একটার জন্য যা বাড়ায় নিছে আমরা সেই বিষয়টা নির্ণয় করব। অনুমোদিত শেয়ার বা শেয়ার সংখ্যা বা অনুমোদিত শেয়ার মূলধন, অর্থাৎ আমি 30,000 অনুমতি পাইছি, এটা হচ্ছে অনুমোদিত শেয়ার। এটাকে যদি শেয়ার প্রতি অভিহিত মূল্য 10 টাকা বা 20 টাকা যেটা দেওয়া থাকে সেটা দ্বারা গুণ করে দিই, তখন সেটা হবে অনুমোদিত শেয়ার মূলধন। ইস্যুকৃত শেয়ার সংখ্যা বা আবেদন, বিলিকৃত মূলধন বা ইস্যুকৃত মূলধন, অতিরিক্ত আবেদন বা ফেরতকৃত অর্থ বা রিফান্ড। রিফান্ড মানে হচ্ছে কি, আমার কাছে শেয়ার আবেদনের টাকা জমা পড়ছিল কিন্তু আমি শেয়ার দিতে পারি না বিদায় যারা আবেদন করছিল তাদের প্রেক্ষিতে আমি টাকাটা ফেরত দিয়ে দিয়েছি, এটা হচ্ছে শেয়ার রিফান্ড। অবলেখকের কমিশন বা দায় গ্রাহকের কমিশন, ব্যাংক চার্জ, আইন খরচ, অসমন্বিত এগুলো সবগুলো সম্পদ হিসেবে আমরা অভিহিত করব। আর্থিক বিবরণী করার সময় এই চ্যাপ্টারে গ নাম্বারে যে আর্থিক বিবরণীটা দেওয়া থাকে সেখানে আমরা এগুলো চলতি সম্পদ মানে অসমন্বিত ব্যয় নামে লিপিবদ্ধ করব। অলিক সম্পদের পরিমাণ নির্ণয় করো, এই প্রশ্নগুলো এই চ্যাপ্টার থেকে আসতে পারে। হাতে যদি যেহেতু সময় আছে, এই যে সাজেশনের সকল জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আমি একটা ক্লাস দিব, তোমরা চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই ক্লাসটা পাবা। এটা কালকে সন্ধ্যায় আমি দেওয়ার চেষ্টা করব। আজকে তোমাদের যাতে প্র্যাকটিস করতে সুবিধা হয় সেজন্য আমি চেষ্টা করেছি কি একটু অ্যানালাইসিস করে প্রশ্নগুলো, সৃজনশীল প্রশ্নগুলো দিয়ে দেওয়ার জন্য, যাতে তোমরা প্র্যাকটিস করে যেতে পারো। তাহলে এইখানেও 4 ধরনের ম্যাথ আছে। অধিহারের এই ম্যাথগুলো করবা তোমরা, অবহারের এই ম্যাথগুলো করবা, সমহারের এই ম্যাথগুলো করবা। এখানে ব্যাংক বহির্ভূত জাবেদার, অর্থাৎ আমরা যে শেয়ার আবেদনগুলো গ্রহণ করি সবগুলো টাকায় কিন্তু ব্যাংক জমা নেয়, কিন্তু অনেক 2015 সালে একটা ম্যাথ আসছিল কি যেখানে ব্যাংক গ্রহণ করে নেয়, কোম্পানি সরাসরি টাকাটা গ্রহণ করেছে। ওই ধরনের যদি ম্যাথ দিয়ে দেয় অ্যাক্সিডেন্টলি, যেহেতু ফার্স্ট পেপার বেশিরভাগ বোর্ডে সহজ হয়েছে প্রশ্ন, এই সেকেন্ড পেপার যদি একটু কঠিন করে দেয় যাতে করতে পারো, এই ম্যাথটাও আমি একটা ক্লাস দিব, ঠিক আছে। এই ম্যাথটাও যেহেতু তোমাদের 15 সালের প্রশ্ন অনেকের কাছে নেই, আমার কাছে আছে, আমি এই ম্যাথটারও একটা কি সলভ ক্লাস দিয়ে দিব। যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী, এখান থেকে সৃজনশীল প্রশ্নের জন্য, জ্ঞানমূলক প্রশ্নের জন্য যে প্রশ্নগুলো, সমাপনী যন্ত্রপাতির মূল্য, ইজারা সম্পদের প্রারম্ভিক মূল্য, সমাপনী মজুদের প্রকৃত মূল্য, নিট প্রাপ্য হিসাব, আদায়যোগ্য প্রাপ্য হিসাব নির্ণয় করো। আয় বিবরণীতে অনাদায় পাওনা সঞ্চিতি, ব্যাট চলতি হিসাব, প্রাপ্য ব্যাট বা প্রদত্ত ব্যাট, প্রদেয় লভ্যাংশ, প্রস্তাবিত লভ্যাংশ, এই যে ইজারা সম্পদের প্রারম্ভিক মূল্য এগুলো নিয়ে ক্লাস আছে। তারপর প্রাপ্য হিসাব বা আয় বিবরণীতে অনাদায় পাওনা সঞ্চিতি, অনাদায় পাওনা খরচের পরিমাণ, এগুলো নিয়ে সমন্বয়ের ক্লাস আছে। সমন্বয়ের কাজটা সরাসরি ক নাম্বারে চলে আসতে পারে। তারপর প্রদেয় লভ্যাংশ, প্রস্তাবিত লভ্যাংশ, ঘোষণাকৃত লভ্যাংশ, এগুলো নিয়ে প্রশ্ন আমাদের আলোচনা আছে। সমন্বয় প্লেলিস্টে গেলে হিসেব বিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্রের সমন্বয় বললে এখানে দেখতে পাবা। দ্বিতীয় পত্রের যত গুরুত্বপূর্ণ সমন্বয় আছে সবগুলোই আমি আলোচনা করেছি, তোমরা এখানে পাবা। তারপর বিক্রিত পণ্যের ব্যবসায় সম্পদের অবচয়, চালানি কারবার, প্রেরিত পণ্যের মুনাফা, এটাও আলাদা করে আমি ক্লাস নিয়েছি, নিচে একটু প্লেলিস্টে গেলে দেখবা, অথবা ভিডিওসে গিয়ে একটু স্ক্রল করে নিচে গেলে পাবা। ব্যবহৃত মনিহারে অগ্রিম ভাড়া এইখান থেকে চলে আসবে। তোমরা যারা প্রথম পত্রের সাজেশন অনুসরণ করেছিলা, এখানে আমি যে টাইপের ম্যাথগুলো দিয়েছি দেখবা যে বেশিরভাগ প্রশ্ন এখান থেকে এসেছে। তো আমি তো এই প্রশ্নটা এই সাজেশনটা সকল বোর্ডের জন্য দিচ্ছি। তো এখানে নিজস্ব যে বোর্ডটা আছে 23-এর, ওই বোর্ডটা স্কিপ করে যাবা। তো এইটা 23-এর পরিবর্তে নিজের ওই 22 সালের যে বোর্ডটা আছে, 21 সালের যে বোর্ডটা আছে ওইগুলো দেখবা। দুইটা বোর্ড যদি দেখো, রিসেন্ট দুইটা বোর্ড দেখলে প্রশ্ন প্যাটার্ন তুমি ধরে ফেলতে পারবে, একটু অ্যানালাইসিস করলে প্রশ্ন প্যাটার্নটা ধরে ফেলতে পারবা। তাহলে টাইপ 1-এ
আর্থিক বিবরণীতে এগুলো স্বাভাবিক, অর্থাৎ এখানে সংরক্ষিত আয় নয়, মালিকানা সত্ত্ব নেই, এগুলো স্বাভাবিক প্রথম পত্রের মতোই বেশিরভাগ। কিন্তু দ্বিতীয় পত্রের আর্থিক বিবরণীতে সংরক্ষিত আয় বা মালিকানা সত্ত্ব বিবরণী করতে না বললেও দায়ের পাশটা একটু ভিন্ন হয়, যেহেতু এটা যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। আমরা প্রথম পত্রে আর্থিক বিবরণীর দায়ের পাশে বেশিরভাগ লিখতাম যে কি শেয়ার মূলধন, তারপর পার্সেন্টেজ যুক্ত ঋণ, দীর্ঘমেয়াদী ঋণটা লিখতাম, তারপর চলতি দেয়। কিন্তু দ্বিতীয় পত্রের আর্থিক বিবরণীর দায়ের পাশটা একটু বড়, এখানে শেয়ার মূলধন থাকে, সঞ্চিতি উদ্ধৃত্ত থাকে, তারপর এই চলতি দায় থাকে, ঋণ দীর্ঘমেয়াদী ঋণটা থাকে। অর্থাৎ এখানে একটা ধাপ বাড়বে, সেটা হচ্ছে সঞ্চিতি উদ্ধৃত্ত, শেয়ার অধিহার, তারপর লভ্যাংশ সমতাকরণ তহবিল, সংরক্ষিত আয়ের সমাপনী ব্যালেন্স, অর্থাৎ নিট লাভ সহ যোগ হয়ে সংরক্ষিত আয় থেকে যে ব্যালেন্সটা আসে এগুলো এখানে আসবে দ্বিতীয় পত্রে। এখানে এগুলো হচ্ছে সংরক্ষিত আয়ের টাইপ থেকে। আর মালিকানা সত্ত্ব বিবরণীর টাইপ থেকে দুইটা ম্যাথ, আমি একটা কলেজের দিলাম, একটা বোর্ডের দিলাম 22-এর। এখন দেখো এই দুইটা কেন দিলাম, এইবারে দেখলাম যে অ্যানালাইসিস করে 23-এর একটা বোর্ডও কি মালিকানা সত্ত্ব নিয়ে আসে নাই, শুধু মালিকানা সত্ত্ব নিয়ে আসে নাই। কি আসছে গ নম্বরে, দায়ু মালিকানা সত্ত্ব। দায়ু মালিকানা সত্ত্ব বলে শুধু মালিকানা সত্ত্বর ঘরটা বহুধাপ বিশিষ্ট, যেটা একটু তোমাদের কঠিন মনে হয়, ওইটা করতে হবে না। করবা যে কি, ওই যে এখন একটু আগে বললাম যে দায়ের পাশ, এখানে শেয়ার মূলধন, সঞ্চিতি উদ্ধৃত্ত, তারপর দীর্ঘমেয়াদী ঋণ, চলতি দায়, এগুলো সহ করলে দায়ু মালিকানা সত্ত্বের পাশটা হয়ে যায়। আর শুধু মালিকানা সত্ত্ব বললে তখন কি করতে হবে, আমাদের বহুধাপ বিশিষ্ট মালিকানা সত্ত্ব বিবরণীটা করতে হবে। যদি বলো যে মালিকানা সত্ত্ব বিবরণী শব্দ যদি উল্লেখ থাকে, তখন মালিকানা সত্ত্ব বিবরণীটা বহুধাপ বিশিষ্ট আকারে করতে হবে। কিন্তু এই ধরনের ম্যাথ খুব কম দিয়েছে। যদি 23-এ একটু কঠিন করে এরকম আর্থিক বিবরণী, যেহেতু দুইটা একটাতে যদি এটা দিয়ে দেয়, সেজন্য এই ধরনের দুইটা ম্যাথও তোমরা কি প্র্যাকটিস করে যাবে। কিন্তু বেশিরভাগ বোর্ডে দেয় নাই, কলেজেও দেখি যে আসে নাই। কি দিছে, সংরক্ষিত আয় থেকে যদি একটা দেয়, আরেকটা স্বাভাবিক নিয়ম থেকে দিছে। এবার ষষ্ঠ অধ্যায়, এটাও অনেক সহজ একটা চ্যাপ্টার। কোনো একটা অধ্যায়ের সৃজনশীল যদি একটু কঠিন করে ফেলে, সে প্রশ্নে হয়তোবা ষষ্ঠ অধ্যায় থেকে দুইটা ম্যাথ দিয়ে দিতে পারে। তো এই চ্যাপ্টারটা অনেক গুরুত্বপূর্ণ। এখানে আমরা জ্ঞানমূলক প্রশ্নের জন্য এগুলো দেখব। সহজ মানের জন্য চলতি মূলধন বা কার্যকরী মূলধন, চলতি মূলধন অনুপাত, কার্যকরী মূলধন অনুপাত, বিনিয়োজিত মূলধন অনুপাত, মালিকানা সত্ত্ব বা মালিকানা তহবিল, এই ধরনের প্রশ্নগুলো আমরা দেখব। মূল লাভ নির্ণয়, মূল মুনাফার পরিমাণ নির্ণয়, এক্ষেত্রে মার্কআপ মার্জিনের একটা কাজে লাগে। এই ভিডিওর ডেসক্রিপশনে মার্কআপ মার্জিনের যে কাজটা, যেটা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, পঞ্চম অধ্যায়, সপ্তম অধ্যায়, 4টা অধ্যায়ের সাথে সম্পর্কিত এই টপিকটা, কিন্তু নির্দিষ্ট কোনো চ্যাপ্টারের সাথে না। এটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, লাভের হার নির্ধারণ বা মার্কআপ মার্জিন, ভিডিও লিঙ্ক দিয়ে দেবে, এটা একটু দেখে নেবে তোমরা অবশ্যই। ওইখান থেকেও ক নাম্বার প্রশ্নটা আসতে পারে। মানে মূল লাভ নির্ণয় করতে বলবে, টাকা দিবে ক্রয় মূল্যের, হার দিবে কি বিক্রয় মূল্যের। তখন কিভাবে নির্ণয় করতে হবে, আমরা তো বেশিরভাগ সমজাতীয় তথ্য থেকে নির্ণয় করে অভ্যস্ত, এটা একটু দেখবা। এখানে 22-এর 23-এর সব বোর্ড দেখবা, আর এই কলেজের এই প্রশ্নগুলো একটু দেখবা। গতবারে খুব সহজ করছিল, এবার আমি কয়েকটা প্রশ্ন এখানে সিলেক্ট করেছি। কীরকম, লাভ উপার্জন সক্ষমতার অনুপাত, তারপর ব্যবস্থাপকীয় দক্ষতার অনুপাত, তারপর তারল্য অনুপাত, এই ধরনের অনুপাতের নাম বললে কোন কোন অনুপাত দিয়ে আমাদের অঙ্ক করতে হবে, এই প্রশ্নগুলো দেখবা একটু। ওই কলেজের প্রশ্নতে কয়েকটা ওই ধরনের ম্যাথ এসেছে, বোর্ডে ওই ধরনের ম্যাথ দেয় নাই গতবার, এবারে হয়তো দিয়ে দিতে পারে। তো এইটার যদি সূত্রগুলো একটু দেখে নাও, এটা থেকেও তোমরা দুইটা ম্যাথ 10 মার্কস করে তোমরা এনশিওর করতে পারবে। সপ্তম অধ্যায়ের দুইটা অংশ, উৎপাদন ব্যয় হিসেবে একটা বেতন ও মজুরি। তো বেতন ও মজুরি থেকে যদি একটা দেয়, আর উৎপাদন ব্যয় বিবরণী থেকে একটা দিতে পারে। তো এখানে ঘন্টা প্রতি মূল বেতন, ওভারটাইম প্রতি মজুরি, মোট ওভারটাইম প্রমাণ, উৎপাদন একক প্রতি মজুরি, মঞ্জুরিকৃত, এগুলো হচ্ছে কার্যহারের অঙ্ক। বেতন ও মজুরিতেও দুই ধরনের ম্যাথ আছে। কিছু হচ্ছে কার্যহার, মানে একটা নির্দিষ্ট এককের লিমিট ধরে দেয় টাকা, তোমার পরিশ্রম অনুযায়ী টাকাটা ওঠানামা করবে, এটা হচ্ছে কার্যহার। আবার আরেকটা বেতনের আরেকটা সিস্টেম আছে বেতন বা মজুরির, তুমি কাজ করো না করো বেতন ফিক্স থাকবে, শুধু ওভারটাইমেরটা কি বাড়বে এখানে ওই ধরনের নিয়মের ক্ষেত্রে। তাহলে এই যে কার্যহারের এই চট্টগ্রাম বোর্ড 2023-এ চট্টগ্রাম বোর্ডের 9 নম্বর যে ম্যাথটা, এটা 17 সালেও একবার চট্টগ্রাম বোর্ডে এসেছিল, ঢাকা কমার্স কলেজ 6, এই দুইটা করে গেলে কার্যহার হয়ে যাবে। আর উপার্জন বা কর্তন সংক্রান্ত বেতন ও মজুরির এই ম্যাথগুলো একটু করবা। তাহলে গতবার যেহেতু এগুলো খুব কম আসে, এখান থেকে চট্টগ্রাম বোর্ড বাদে অন্যান্য বোর্ডে আসতে পারে, এখান থেকে চট্টগ্রাম বোর্ডে এবারে আসতে পারে অবশ্যই।
এখন দেখো এবার উৎপাদন ব্যয়ের যে দ্বিতীয় অংশটা, উৎপাদন ব্যয় বিবরণী, এখানে যে প্রশ্নগুলো সৃজনশীল ক নম্বরের জন্য আমরা সিলেক্ট করেছি, ব্যবহৃত কাঁচামাল, মুখ্য ব্যয়, প্রত্যক্ষ মজুরি, রূপান্তর ব্যয়, প্রশাসনিক উপরিব্যয়, কারখানা উপরিব্যয়, উৎপাদিত পণ্যের একক, উৎপাদনযোগ্য একক, উৎপাদিত পণ্যের পরিমাণ। উৎপাদন ব্যয় বিবরণীতে আসবে না এমনকি লেনদেনের পরিমাণ নির্ণয় করো, এগুলো একটু দেখবা। 23-এর সকল বোর্ড দেখবা, 23-এর 1, 2, 3, 4, 5, 6 এই কলেজগুলো একটু দেখবা। এই চ্যাপ্টারের প্রতিটা ম্যাথ করে দেখতে হবে তোমাদের, 2-1টা করলে হবে না, প্রত্যেকটা ম্যাথ করে দেখতে হবে। কম প্রিপারেশন নিয়ে যাবে না, যেহেতু ফার্স্ট পেপার সহজ হয়েছে। আমি বারবার বলতেছি এখানে কেউ তোমাকে এমনি এই ম্যাথটা করে যাবে কমন দিতে পারবে না, টাইপ কমন দেওয়া যাবে। অফলাইনে আমরা পড়াচ্ছি 10 বছর ধরে, একটা অভিজ্ঞতা আছে। টেস্ট পেপারটা আমি কালকে থেকে কি পড়তেছি, পড়ে এটা আজকেও সারাদিন যতটুকু টাইম পাইছি আমি পড়ছি, এরপরে এই সাজেশনটা করা হয়েছে। পরীক্ষা হল থেকে আসার পরে তোমরা এই প্রশ্নগুলো মিলিয়ে দেখবে, ইনশাআল্লাহ এখান থেকে 85 থেকে 90 পর্যন্ত কমন থাকবে। 100% কমন দেওয়া যায় না, কারণ প্রশ্নটা আমি করি নাই। মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি, ঘাটতি একক, সমাপনী, এই প্রশ্নগুলো একটু দেখে নিবা, উত্তর সহ করে দেখবা। এই চ্যাপ্টার থেকে এবারে ম্যাথ একটু কঠিন হতে পারে, সেজন্য এই কলেজের প্রশ্নগুলো দেখবেন বেশি পেঁচানো, কারণ বেশিরভাগ আগের ম্যাথগুলো এমনি লিফু ফিফু কিছু কমন লেনদেন দিয়ে দেয়। এবারে কিন্তু সৃজনশীলে প্রশ্নগুলো একটু আপডেট করতেছে, ক খ গতে প্রশ্নগুলো একটু ঘুরাচ্ছে। তোমরা এই প্রশ্নগুলো একটু দেখবা কলেজের, বিশেষ করে। আর 23-এর সকল বোর্ড দেখবা, 22-এর সব বোর্ড দেখে যাবা, 1-2-1টা করে আর বাকিগুলো উত্তর দেখে যাবা। আর এই যে এখানে ব্যতিক্রম, এইটা একটু করবা তোমরা, অথবা 17 সালের প্রশ্ন না থাকলে এটা আমি করে দিব। তাহলে আমি 4র্থ অধ্যায় থেকে 15 সালে একটা ব্যতিক্রম ম্যাথ করে দিব, এই 8ম অধ্যায় থেকে একটা ব্যতিক্রমী ম্যাথ করে দিব, 2টা ক্লাস। আরেকটা ক্লাস হচ্ছে সবগুলোর ক নাম্বার প্রশ্নের উত্তর নিয়ে। তাহলে টোটাল 3টা ক্লাস, এমসিকিউর বাইরে 3টা ক্লাস তোমাদেরকে দিব। তোমরা ইউটিউবে দেখবে, আমাদের ইয়াতে সাবস্ক্রাইব করে রাখলে ইনশাল্লাহ ক্লাসগুলো পেয়ে যাবে। তো এই ক্লাসটা এতটুকুই, তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো। এই ভিডিওর ডেসক্রিপশনে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব। কোনো প্রবলেম হলে অঙ্ক করতে গিয়ে সাথে সাথে অঙ্কের ছবিটা তুলে তুমি ভয়েসে কোথায় প্রবলেম হচ্ছে এটা দিবা। আমি যেহেতু এটা আমি মেনটেন করতেছি, আমি সাথে সাথে তোমাদেরকে আনসার দিয়ে দিব।